প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমার আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, সরলরেখা বা স্ট্রেট লাইন, অনুশীলনী 3.2। পূর্বের লেকচারটিও এই অনুশীলনীর উপরই ছিল। লেকচারটিতে আমরা বেশ কিছু নিয়মের স্থানাঙ্কের অঙ্কগুলো লক্ষ্য করেছি এবং সেখানে আমরা অনুপাতে বিভক্তকরণ শিখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরো বেশ কিছু অঙ্ক দেখব। আমাদের প্রথম অঙ্ক, এবি সরলরেখাটি পি বিন্দু হচ্ছে 3 যার স্থানাঙ্ক এবং কিউ বিন্দু যার স্থানাঙ্ক 8 এই দুটি বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত হয়। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এরকম অঙ্ক যদি দেয়া থাকে, কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে যে দুটো বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু, তাদের স্থানাঙ্ক ধরে নিব x1 y1 এবং x2 y2 এবং এবি সরলরেখাকে পি এবং কিউ, যে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক 3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক 8 এই বিন্দু দুটি সমত্রিখণ্ডিত হয়, অর্থাৎ এই পি এবং কিউ বিন্দু এবি কে সমান 3 ভাগে ভাগ করে। একটা ভাগ হচ্ছে এপি, আরেকটা পি কিউ এবং অপরটি হচ্ছে বি কিউ। তাহলে পি বিন্দু এবি সরলরেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অনুরূপভাবে আমি বলতে পারি কিউ বিন্দুটি এবি সরলরেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এর কারণ হচ্ছে এপি হচ্ছে 1 ভাগ এবং পি কিউ আর বি কিউ মিলে পিবিটা হচ্ছে 2 ভাগ। সেই জন্য প্রথম পি বিন্দুটা, যেহেতু এখানে পি বিন্দু, এক্ষেত্রে কিউ বিন্দুকে যদি আমরা বাদ দিই, পি বিন্দুটা এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, চিত্রে দেখা যাচ্ছে। অনুরূপভাবে কিউ বিন্দুটা এবি কে এখানে তাহলে 2 ভাগ এ কিউ আর বি কিউ হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্কে চলে আসতে পারি। সেই সম্পর্কটি হচ্ছে পি বিন্দু এ এবং কিউ এর মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দুর সংজ্ঞা থেকে আমরা পেয়ে যাচ্ছি, সূত্রটি যদি আমরা বসাই, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এ আর কিউ এর মধ্যবিন্দু যেহেতু পি বিন্দু, তার মানে তাদের ভুজদ্বয়ের যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পি বিন্দুর ভুজের সমান পাবো, অর্থাৎ 3। এখান থেকে আর আর গুণ করলে আমরা পাবো x1 এর মান -2। অনুরূপভাবে আমরা যদি কোটিদ্বয়ের যোগফল করি, অর্থাৎ y1 + 5 ডিভাইডেড বাই 2, এটা সমান হবে পি বিন্দুর কোটি অর্থাৎ 3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা y1 এর মান পাবো 1, অর্থাৎ x1 পাচ্ছি -2, y1 পাচ্ছি 1, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক -2, 1। আবার একইভাবে পি এবং বি বিন্দুর মধ্যবিন্দু কিউ, যদি সেই সম্পর্ক থেকে আমরা আনি, তাহলে পি এবং বি এই দুটার ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কিউ বিন্দুর ভুজ পাবো, অর্থাৎ x2 + 3 ডিভাইডেড বাই 2 = 8। এখান থেকে আমি আর গুণ করে পাচ্ছি x2 + 3 = 16, যেখান থেকে আমরা x2 = 13 এবং কোটির ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 + y2 ডিভাইডেড বাই 2 = কিউ বিন্দুর কোটি হচ্ছে 5, সেটা বসালাম। আর গুণ করলে আমরা পাচ্ছি y2 এর মান 7
তাহলে x2 হচ্ছে 13, y2 7, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক 13,7। এভাবে আমরা এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম। তো শিক্ষার্থীরা, যদি কখনো বলে এরকম যে একটি সরলরেখাকে দুটি বিন্দু সমত্রিখণ্ডন তো করে, তার স্থানাঙ্ক নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করে সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে প্রথম এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে একটি বাড়ির কাজ তোমরা লক্ষ্য করো। প্রমাণ করো যে মূল বিন্দুটি -3, -2 এবং 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে আমাকে এখানে প্রমাণ করতে হবে মূল বিন্দুটা -3 এবং -2 আর 6, 4 এই দুইটা বিন্দুর সংযোগ রেখার একটি সমত্রিখণ্ডক বিন্দু। আর সমত্রিখণ্ডক বিন্দু যেহেতু দুটা আমরা একটু আগে চিত্রে লক্ষ্য করলাম, সেক্ষেত্রে অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলেছে। আশা করি এই অঙ্কটি আগের অঙ্কটার অনুরূপ তোমরা বাসায় এটি করতে পারবে। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসি। এ এবং বি দুটি বিন্দুর স্থানাঙ্ক -2, 4 এবং 4, 5। এবি কে সি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু 3bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি একটি চিত্র অঙ্কন করলাম। প্রথমে এ এবং বি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, একটি -2, 4, অপরটি 4, 5। এবি কে আমি এমন ভাবে বর্ধিত করলাম সি বিন্দুতে, সেক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম xy, যেন এবি ইকুয়াল টু 3bc হয়। তাহলে এবি সমান যদি 3bc আমরা বলি, তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু 3। আমরা উভয় পক্ষে 1 যোগ করলাম, লসাগু করলে লবে পাচ্ছি এবি প্লাস বিসি, যার মান হচ্ছে এবি, এবং বিসি যোগ করলে পাচ্ছি এসি, এবং ডিভাইডেড বাই বিসি। আর 4 এর নিচে কিছু নেই, তার মানে 1 আছে। তার মানে এসি অনুপাত বিসি ইকুয়াল টু 4:1। অর্থাৎ সি বিন্দুটা বাহিরে অবস্থিত এবং তা এর সাথে সম্পর্ক হচ্ছে 4 ঘর এবং বির সাথে সম্পর্ক হচ্ছে 1 ঘর। তার মানে সি বিন্দুটা 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে বহির্বিভক্তির সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আমরা আগে শিখে আসছি অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তির সূত্র। বহির্বিভক্তির ক্ষেত্রে প্রথমে অনুপাত দুটোকে লিখবো 4 এবং 1, তাদেরকে মাইনাস করব। এই 4 অনুপাত যেটা আছে দেয়া, যা এর সাথে সম্পর্ক, এই 4 এর সাথে গুণ করব বি বিন্দুর ভুজ অর্থাৎ 4, তারপর সূত্রের মাইনাস। এবার এই 1 অনুপাতের সাথে গুণ করব এ বিন্দুর ভুজ -2। তাহলে এটা গুণ করলে পাচ্ছি 16 প্লাস 2, দ্যাট মিনস 18/3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x এর মান 6। অনুরূপভাবে আমরা যদি y বের করতে চাই, সেক্ষেত্রে 4 এবং 1 এর যেহেতু অনুপাত, তাহলে 4 থেকে 1 বিয়োগ হবে 4 ইন্টু -5, কারণ এই প্রথম অনুপাতের সাথে বি বিন্দুর কোটি গুণ করলাম, দেন -1 ইন্টু প্রথম বিন্দুর কোটি 4। তার মানে -20 -4 ক্যালকুলেশন করলে হবে -24 ডিভাইডেড বাই 3, অ্যান্সার চলে আসবে -8। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি বিন্দুর স্থানাঙ্ক, যার ভুজ 6 এবং কোটি -8। তাহলে এইভাবে কোনো বহিস্থ বিন্দু যদি দেয়া থাকে, আমার কিন্তু প্রথমে সম্পর্ক ছিল এর সাথে বি এবং বির সাথে সির,
সেখান থেকে আমি এর সাথে সি এবং বির সাথে সির সম্পর্ক তৈরি করে নিলাম এবং বহির্বিভক্তি সূত্র প্রয়োগ করে আমরা বহিস্থ বিন্দু সি এর স্থানাঙ্ক নির্ণয় করলাম। তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা বাড়ির কাজ হিসেবে করতে পারবে। এ এবং বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, 3 এবং -1, 5। এবি কে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এসি ইকুয়াল টু 2ab হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আমরা এর পরবর্তী অঙ্কটি লক্ষ্য করি। ত্রিভুজ এবিসির বিসিসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে 3, -5, 5, -2 এবং -2, -1 হলে এবিসি এর স্থানাঙ্ক অর্থাৎ শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এরকম অঙ্ক দেয়া থাকলে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এবিসি দিয়ে চিহ্নিত করলাম এবং স্থানাঙ্কগুলো লিখলাম এ বিন্দুর x1, y1, বি বিন্দুর x2, y2, সি বিন্দুর x3, y3 এবং প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে আমরা এই কথাগুলো লিখলাম এবিসি ত্রিভুজের এ বি, বিসি এবং সি এর যেভাবে আমরা চিত্র এঁকেছি সেই অনুযায়ী লিখলাম যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি যার স্থানাঙ্ক 3, -5, এসি বাহুর মধ্যবিন্দু ই যার স্থানাঙ্ক 5, -2 এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ যার স্থানাঙ্ক -2, -1 এবং তিনটা শীর্ষবিন্দু এবিসির স্থানাঙ্ক আমরা ধরে নিলাম। প্রথমটা x1, y1, বি বিন্দু x2, y2 এবং সি বিন্দু x3, y3। আমরা যদি এই মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করি অর্থাৎ ইএফ, ডিএফ এবং ডিই, আমি যদি মধ্যবিন্দুগুলো যোগ করি তাহলে আমাদের এখানে বিডিইএফ একটি চতুর্ভুজ উৎপন্ন হবে এবং এই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে যদি বিডিইএফ একটি সামান্তরিক হয়, প্রথমে আমাদের কাজ হবে এডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তো আমরা যদি বলি যে এখানে বিডিইএফ একটি সামান্তরিক, অনুরূপভাবে আমরা বলতে পারবো এখানে এএফ ডিই একটি সামান্তরিক। এভাবে আমরা যে কোনো সামান্তরিক ধরে আমরা এই প্রমাণটা বা এই অঙ্কগুলো করতে পারবো। তো প্রথম কাজ, আমাদের যেহেতু বলা আছে এ ই এফ ডি বা এএফ ডিই একটি সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণ এডি এবং ইএফ, তাহলে সামান্তরিকের কর্ণ দুটার মধ্যবিন্দু কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু আমি ও চিন্তা করলাম। তাহলে প্রথম অংশে আমাদের এ এবং ডি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব অর্থাৎ x1 এবং 3 যোগ করে 2 দিয়ে ভাগ, y1 - 5 ডিভাইডেড বাই 2। একইভাবে ইএফ কর্ণের মধ্যবিন্দু যদি আমি বের করতে চাই, তার ভুজ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ -2 + 5/2 এবং কোটি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ -1 - 2/2। তার মানে এডি কর্ণের মধ্যবিন্দু এবং ইএফ কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু। তাই আমরা এডি কর্ণের মধ্যবিন্দুর ভুজ এবং ইএফ কর্ণের মধ্যবিন্দুর ভুজ সমান লিখতে পারি। এখান থেকে আমরা বলতে পারি x1 + 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3/2। যেহেতু দুটার নিচেই হরে 2 আছে, 2 দিয়ে যদি আমি গুণ করে দিই
আমাদের ক্যালকুলেশন করলে আসছে x1 + 3 = 3, তার মানে x1 = 0। এবং অনুরূপভাবে এডি কর্ণের মধ্যবিন্দু y1 - 5/2 সেটা ইএফ কর্ণের মধ্যবিন্দুর কোটি -3/2 সমান হয়ে যাবে, অর্থাৎ ভুজ দুটো সমান এবং কোটি দুটো সমান যদি একই বিন্দু নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি y1 - 5/2 = -3/2। এখানেও হরের 2 আছে, তাই 2 দিয়ে গুণ করে দেব। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো y1 - 5 = -3। উভয় পক্ষে 5 যোগ করলে আমরা পাবো y1 = 2। অর্থাৎ এই ক্ষেত্রে x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু 2, অর্থাৎ বিন্দুটার স্থানাঙ্ক হবে 0, 2। তো শিক্ষার্থীরা, আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0, 2। এখন আমাদের বাকি দুটা বিন্দু অর্থাৎ বি এবং সি বিন্দু বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথম এ বি এর মধ্যবিন্দু এফ আমাকে চিন্তা করতে হবে, অর্থাৎ এ এবং বি এর মধ্যবিন্দু এফ, যার স্থানাঙ্ক দেওয়া আছে -2 -1, এবং আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 0, 2। তাহলে এ এবং বি কে যদি আমরা মধ্যবিন্দু বের করি, তাহলে 0 হচ্ছে তার ভুজ, এ বিন্দুর কোটি হচ্ছে 2, তার মানে 0 + x2, অর্থাৎ এ বিন্দুর ভুজ প্লাস বি বিন্দুর ভুজ /2, এটা হবে এ বি এর মধ্যবিন্দুর ভুজের সমান, অর্থাৎ -2। এবং এ বিন্দুর কোটি y1, যার মান আমরা বের করলাম হচ্ছে 2 + y2, এদেরকে 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যবিন্দুর কোটি পাবো -1। অর্থাৎ ভুজ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ভুজ, এবং কোটি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর কোটি বের করতে পারবো। তো এরপর আড়াআড়ি গুণ করব। এখান থেকে আড়াআড়ি গুণ করলে আমরা পাচ্ছি x2 এর মান -4, এবং একইভাবে এখানে আড়াআড়ি গুণ করলে 2 + y2 এর মান -2, অর্থাৎ y2 = -4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক x এর মান -4, y এর মানও -4, অর্থাৎ -4, -4, অর্থাৎ তার ভুজও -4, কোটিও -4। এবং এই একই নিয়মে আমরা যদি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই, অর্থাৎ -4, -4, সেক্ষেত্রে আমরা বি এবং সি এর মধ্যবিন্দু ডি, সেই মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা তৃতীয় শীর্ষবিন্দু x3, y3, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে বি বিন্দুর ভুজ পেয়ে গেলাম আমি 4, কোটি পেলাম, ভুজ পেলাম -4, কোটি পেলাম -4, অর্থাৎ -4 + x3 /2 হচ্ছে তার মধ্যবিন্দু, এবং যে মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 3, এবং অনুরূপভাবে কোটি হচ্ছে y2 এর মান -4 + y3, অর্থাৎ -4 + y3/2 = হবে ডি বিন্দুর কোটি -5। তাহলে সমীকরণগুলোতে আমরা আড়াআড়ি গুণ করব। -4 + x3 = 6, 4টাকে ডান দিকে সরিয়ে নিলে আমরা x3 মান পাবো 10, এবং অনুরূপভাবে পরবর্তী অংশে -4 + y3 মান হবে -10, 4কে ডান দিকে সরিয়ে নিব, প্লাস হয়ে যাবে, তার মানে y3 মান হবে -6। তাহলে এভাবে আমরা এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটি বিন্দুর স্থানাঙ্কই আমরা নির্ণয় করতে পারলাম। তো শিক্ষার্থীরা, আজকে বেশ কিছু অঙ্ক তোমরা লক্ষ্য করলে যে অঙ্কগুলো স্থানাঙ্কের মধ্যবিন্দু রিলেটেড অঙ্ক, এবং অঙ্কগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং বাড়ির কাজগুলো বাসায় তোমরা সবাই করতে পারবে। প্রত্যেকেই পৃথকভাবে অঙ্কগুলো করে অঙ্কগুলো অবশ্যই বাড়ির কাজের খাতায় করবে এবং আলাদা খাতায় করবে। কলেজ খোলার পর আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে এই বাড়ির কাজগুলো দেখব। কাজেই কেউ যদি এখন অঙ্কগুলো সঠিকভাবে না করো, তাহলে পরবর্তীতে যখন আমি অঙ্কগুলো চেক করব,
তখন কিন্তু তোমরা এগুলো দিতে পারবে না বা দেখাতে পারবে না, অথবা ওই সময় করতে গেলে তোমাদের জন্য অনেক চাপ পড়ে যাবে। কাজে অবশ্যই অঙ্কগুলো তোমরা বাড়ির কাজ করে খাতায় জমা করে রাখবে। সবাই ভালো থেকো। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।